আপনাদের সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি জিহাদ স্যার এবং আমার পুরো আলোচনা জুড়ে আমি আপনাদের কাছে অ্যাড্রেস করব যে একজন ব্যাংকার হিসেবে আপনি কিভাবে নিজেকে ফিউচার আত্মপ্রকাশ করতে পারেন, তার কিছু হ্যাকস, এবং পাশাপাশি আমি যদি ইংরেজি নিয়ে কাজ করি, সো ইংরেজির ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো বা কোন কোন জায়গাগুলো যদি আমরা অ্যাড্রেস করা উচিত বা কোন কোন জায়গাগুলো আমরা অ্যাড্রেস করলে আমরা ইংরেজির ক্ষেত্রে যে আপনার ইংলিশ যে চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা ব্যারিয়ার, ওই ব্যারিয়ারটা আমরা উত্তরাতে পারবো বলে আমি বিশ্বাস রাখি। সো আজকে আমার এই আলোচনায় ইংরেজির যে বিস্তারিত আলোচনা সেটা করার পাশাপাশি আমাদের যে লেকচার শিট, যে লেকচার শিট থেকে আমরা কিভাবে পড়াই ওই তথ্যগুলো একটু ডিসকাস করবো। দেখেন এখানে একটা বাক্য দেখেন আছে, এই যে বাক্যটা আমরা 12 নম্বর বাক্যটা একটু সলভ করতে চাই। হ্যাঁ, এখানে এখানে কোশ্চেন নাম্বার 12 আছে। কত নম্বর প্রশ্ন? সবাই বাক্যটা একটু খুব ভালো করে একটু দেখার ট্রাই করেন। হ্যাঁ, ওকে ফাইন। এই যে দেখেন এখানে আমরা 12 নম্বর প্রশ্ন একটু পেয়েছি। দেখেন এই যে বাক্যটা বলছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার। এই বাক্যটির সঠিক অ্যান্সার কি হতে পারে একটু দেখেন সবাই। বলা হয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার। আর যারা যারা আমাদেরকে দেখছেন তারা সবাই কাইন্ডলি একটু ক্লাসটি শেয়ার এবং মেনশন করে দিবেন। যারা যারা আমাদেরকে দেখতেছেন তারা সবাই ক্লাস সবাইকে শেয়ার এবং মেনশন করে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, দেখেন তো এই বাক্যটা এখানে কি হতে পারে অ্যান্সার। হ্যাঁ, আমি সবার প্রতি আবারও বিনীত আবেদন করছি যে কাইন্ডলি সবাই ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দিবেন, ঠিক আছে? দেখেন আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানে রেখেছি এবং আপনাদের কাছে মনে হতে পারে এই প্রশ্নটা কিছুই না, কিন্তু মানে আমরা যারা পড়াই আমরা জানি আসলে এই প্রশ্নটার গভীরতা, আমরা যদি আলোচনা যদি করি এটার অনেক গভীরতা কিন্তু আমরা এখানে খুঁজে পাবো আর কি। সো আমি এই জিনিসটা আজকে অ্যাড্রেস করব। আর একটা লেকচার শিট থেকে আমি মোটামুটি একটা করে প্রশ্ন সলভ করবো, আর আমি প্রাথমিকভাবে আমি আইডিয়া করেছি, ঠিক আছে? সো এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নের অ্যান্সার কি হতে পারে বলে আপনাদের প্রতি মনে হয় কাইন্ডলি একটু কমেন্টে জানান। এবং যারা যারা লাইভে আছেন তারা কাইন্ডলি সবাই ক্লাসটা একটু কি আপনাদের পরিচিত ফ্রেন্ড সার্কেল এবং সহপাঠীদেরকে একটু শেয়ার করবেন। কাইন্ডলি আপনারা সবাই ক্লাসটা একটু শেয়ার করে দেন সবাইকে, সবাই ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দেন। দেখেন তো এই প্রশ্নের অ্যান্সার কি হতে পারে একটু দেখেন তো সবাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে একটু দেখেন আমরা বাক্যটি একটু একটু নিয়ে কথা যদি বলি। দেখেন আপনারা সবাই জানেন যে বিটুইন এটা একটা প্রিপজিশন, এটা একটা প্রিপজিশন না? বিটুইন নামক যে কথাটা আছে এটা একটা প্রিপজিশন, এবং আপনারা জানেন এই এন্ড এর এটা একটা কনজাংশন। এই কনজাংশনের আগে পরে সবসময় সেম তথ্য হয়। এক্ষেত্রে এটা একটা প্রোনাউনের প্রশ্ন। এই যে প্রশ্নটা আছে আমরা জানি এই যে প্রিপজিশন আছে না, এই প্রিপজিশনের আগে এবং পরে সবসময় মানে প্রিপজিশনের পর সবসময় অবজেক্টিভ প্রোনাউন হয়। কোন প্রোনাউন হয়? প্রিপজিশনের পর অলওয়েজ অবজেক্টিভ প্রোনাউন হয়। ওকে ফাইন। এখন ইউ অবজেক্টিভ হতে পারে, ইউ অবজেক্ট এবং সাবজেক্ট কিন্তু একই রকম, কিন্তু ভাই এই এন্ড যেহেতু একটা কনজাংশন, এই কনজাংশনের আগে এবং পরে সবসময় কিন্তু একই ধরনের পার্সিভ স্পিচ বসে নাকি? সো এই কারণে দেখেন এখানে এটা যদি অবজেক্টিভ প্রোনাউন হয় এটা তো অবজেক্টিভ প্রোনাউন লাগবে। দেখেন আই কিন্তু এখানে অবজেক্টিভ প্রোনাউন না, এখানে আই কিন্তু অবজেক্টিভ প্রোনাউন না। কথাটা আমি আবার বলি ভাই, কথাটা খুব ভালো করে মনোযোগ দেন। খুবই দামি একটা প্রশ্ন এখানে রেখেছি। সেই প্রশ্নটা হলো বিটুইন একটা প্রিপজিশন, তারপর লাগবে অবজেক্টিভ প্রোনাউনের ঘর। এই এন্ড এর আগে এবং পরে সবসময় একই পার্সিভ স্পিচ হয় বা একই রকমের তথ্য হয়। এটা যেহেতু অবজেক্টিভ প্রোনাউন, এটাও কিন্তু অবজেক্টিভ প্রোনাউন লাগবে। এখানে কিন্তু অবজেক্টিভ প্রোনাউন নাই। এটা যেহেতু অবজেক্টিভ প্রোনাউন, এটা অবজেক্টিভ প্রোনাউন লাগবে। সো এটা অবজেক্টিভ প্রোনাউন এখানে নেই। আপাত দৃষ্টিতে এই একটা অবজেক্টিভ প্রোনাউন, এটা একটা অবজেক্টিভ প্রোনাউন লাগবে। এখানে দুটি অবজেক্টিভ প্রোনাউন প্রয়োজন। দেখেন এখানে যেহেতু অবজেক্টিভ প্রোনাউন আছে, এখানেও আছে, এখানে যেহেতু আছে, এখানেও আছে। ওকে ফাইন, হতে পারে। এবার এখানে বলছি দেখেন আই ডাউট দ্যাট, আমি ডাউট করছিলাম যে হি উড। আপনি জানেন মোডাল ভার্ব কিন্তু কখনো বাক্যে একা বসে না, এরপর কিন্তু অবশ্যই একটা ভার্বের বেস ফর্ম লাগে। তার মানে এই যে বাক্যটা আছে, বাক্যটা কিন্তু অসম্পূর্ণ। এই বাক্যটা কিন্তু অসম্পূর্ণ। এখানে প্রনাউনের ব্যবহারটা ঠিক আছে, কিন্তু এখানে কি রাইট ফর্ম অফ ভার্বের যে ব্যবহারটা বা সিকোয়েন্স অফ টেন্সের যে ব্যবহারটা এটা অসম্পূর্ণ আছে। সো দ্যাটস ওয়াই এখানে ডিটা নেওয়া যাবে না। দেখেন এই বিডির একটা প্রিপজিশন, এটা ইউ অবজেক্টিভ প্রনাউন, মি অবজেক্টিভ প্রনাউন, ঠিক আছে? এই সাবজেক্ট ভার্ব দ্যাট, এই সাবজেক্ট মোডাল ভার্ব, ভার্বের বেস ফর্ম এখানে আছে। আমি কি এতটুকু বুঝাতে পেরেছি? আপনারা প্রত্যেকে এই যে জায়গা, এই সেন্টেন্সটি ক্লিয়ার কিনা? এবং আমি বলি এই বাক্যটি সাউথ ইস্ট ব্যাংক প্রভিশনারি অফিসার 2019-এ এসেছিল, ঠিক আছে? সো আশা করি আপনারা প্রত্যেকে এই তথ্যটা ক্লিয়ার, ঠিক আছে? সো আমি আমার 1 নং লেকচার থেকে আমি একটা করে প্রশ্ন নিতে চাই। এবার আমি লেকচার 2 তে আসতে চাই। দেখেন 2 তে আমাদের কন্টেন্ট হলো প্রোনাউন। এখানে প্রোনাউন, ভার্ব, কনজাংশন আর লট অফ থিংস এখানে আছে, ঠিক আছে?
সো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্রশ্ন এখানে আছে। সো আমরা যে প্রোনাউন থেকে যদি একটু কথা যদি বলতে যদি চাই সেটা একটু দেখাই। ধরেন আমি এখানে দেখেন একটা প্রশ্ন এখানে রেখেছি, সেটা হলো দেখেন এটা রূপালী ব্যাংক অফিসারে আসছে। 28 নম্বর প্রশ্ন একটু দেখাতে চাই, 28, কোশ্চেন নাম্বার 28। দেখেন এটা হলো আমাদের একটা প্রশ্ন, সেই প্রশ্নটা হলো 28 নম্বর প্রশ্ন, একটু সবাই দেখেন কোশ্চেন নাম্বার 28, 28। হি ইজ টলার দ্যান ড্যাশ এম। ঠিক আছে, এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা রূপালী ব্যাংকের অফিসারে 2011 সালে এসেছে। ওকে ফাইন। এখন এই প্রশ্নের অ্যান্সারটা কি হতে পারে একটু দেখেন তো সবাই ভাই। এই প্রশ্নের অ্যান্সারটা কি হতে পারে সবাই একটু দেখেন, এবং যারা যারা আমাকে দেখছেন তারা কাইন্ডলি ক্লাসটি শেয়ার এবং মেনশন করে দিবেন। যারা যারা আমাকে দেখছেন বা যারা যারা লাইভে যুক্ত আছেন তারা কাইন্ডলি ক্লাসটি সবাইকে শেয়ার এবং মেনশন করে দিবেন প্লিজ, ঠিক আছে? কারণ আমরা প্রথমে একবার শুরু করেছিলাম কিন্তু নেটওয়ার্কের জন্য আমরা আবার লাইভটি কেটে দেওয়ার কারণে এখন অডিয়েন্স ওইভাবে আসলে পাচ্ছি না। সো এই সেন্টেন্সের অ্যান্সারটা কি হতে পারে সবাই একটু দেখেন। হ্যাঁ, এই সেন্টেন্সের অ্যান্সারটা কি হতে পারে দেখেন, আমরা প্রত্যেকে জানি যে তুলনা বোঝাতে এজ, দেন এবং দ্যাট, এই তুলনা যদি বুঝায় সেক্ষেত্রে এজ দেন দ্যাট এর পর, তুলনা বুঝাতে এজ দেন দ্যাট এর পর সাবজেক্টিভ প্রনাউন হয়। কোন প্রনাউন হয়? সাবজেক্টিভ প্রনাউন হয়। তুলনা বুঝাতে এজ দেন দ্যাট এর পর কোন প্রনাউন হবে? সাবজেক্টিভ প্রনাউন। এখানে বলছে হি ইজ টলার দেন আই এম, মানে সে আমার থেকে কি লম্বা। এখন এখানে দেন যেহেতু আছে, তার মানে এরপর ঘরটা কার? সাবজেক্টিভ প্রনাউনের ঘর। এটা সাবজেক্টিভ প্রনাউন না, এটা সাবজেক্টিভ প্রনাউন না, এটা সাবজেক্টিভ প্রনাউন না। আশা করছি আমি এতটুকু বুঝাতে পেরেছি। যদি আমরা এতটুকু বুঝাতে পারি, আমি তাহলে এখান থেকে আরো একটা প্রশ্ন একটু দেখাতে চাই, যেহেতু আপনারা ব্যাংকের প্রশ্ন যেহেতু সলভ করতেই চেয়েছেন, আমরা তাহলে আরো একটা প্রশ্ন একটু দেখাই। দেখেন আমরা এই যে বাক্যটি একটু এখানে আছে, দেখেন এটা হলো সোনালী ব্যাংকে আসা একটা প্রশ্ন। একটু এখানে একটু দেখেন, এই যে বাক্যটা আছে 6, কোশ্চেন নাম্বার 6 একটু দেখেন। বলা হয়েছে ওকে, এই যে বাক্যটা দেখেন, দ্য মোর হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ, দ্য মোর, এখানে মোর কথাটা ভিতরে আছে, দ্য মোর অক্সিজেন ইজ ক্যারিড টু ড্যাশ সেল। ঠিক আছে, এই যে বাক্যটি আছে, এই বাক্যটির অ্যান্সার কি হতে পারে একটু দেখেন সবাই। এই সেন্টেন্সের অ্যান্সারটা কি হতে পারে একটু সবাই দেখেন তো ভাই। এই সেন্টেন্সের অ্যান্সারটি কি হতে পারে একটু দেখেন সবাই। ভাই কথাটা খুব ভালো করে একটু বুঝেন। দেখেন আপনারা জানেন সেলস একটা নাউন, ঠিক না? এই সেলস কিন্তু নাউন। এই নাউনের আগের ঘরটা কার রে ভাই? নাউনের পূর্বে কিন্তু সবসময় বসে পসেসিভ অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে সবসময় ঘরটা কার? পসেসিভ অ্যাডজেক্টিভ নাকি? এখন ভাই এই যে পসেসিভ অ্যাডজেক্টিভটা, এখানকার পসেসিভ অ্যাডজেক্টিভটা মূলত বসে এই বাক্যের সাবজেক্টের পসেসিভ অ্যাডজেক্টিভটা মূলত। দেখেন এই বাক্যের সাবজেক্টটাকে দ্য মোর হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ, এই যে ওয়ান হলো এখানকার সাবজেক্ট। ওয়ান যেহেতু সাবজেক্ট, তার মানে আপনার এখানে দরকার হলো সাবজেক্টের পসেসিভ ফর্ম। তাহলে ওয়ানের পসেসিভ ফর্ম কি? ওয়ান্স। তার মানে এখানে দেখেন বিটা নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না, সি নেওয়া যাবে না, ইও নেওয়া যাবে না। হ্যাঁ, এখানকার মেইন স্পিরিটটা হলো কোন একটা বাক্যের সাবজেক্ট হিসেবে যদি আপনি ওয়ান কথাটা পান, ওই বাক্যের পসেসিভ ফর্ম যদি বসাতে যদি হয় সেক্ষেত্রে অবশ্যই ওয়ান্স নিতে হবে। কি নিতে হবে? ওয়ান্স নিতে হবে। ঠিক আছে, ওকে। এইবার আমরা 3 নাম্বার লেকচার একটু আসতে চাই, লেকচার 3 একটু দেখাতে চাই। দেখেন এখানে হলো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নিয়ে আমাদের আলোচনা। তো আমরা এখান থেকে কিছু তথ্য একটু আপনাদেরকে অ্যাড্রেস করতে চাই, সেটা হলো
সাথে প্রশ্ন হলো কোথায়? দেখেন এই যে জায়গাটা একটু দেখাই আপনাদেরকে, সেটা একটু দেখেন। আমরা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যেহেতু জায়গাটাতে যেহেতু আসছি, সো দেখেন এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা একটু দেখেন এখানে কি বলছে, দ্য মুভি ওয়াজ দ্য ড্যাশ বুক। বলছে এই মুভিটা, দ্য মুভি, এই মুভিটা ছিল ড্যাশ বুক, ওই বইয়ের মতো ভালো আর কি, ঠিক আছে, কম্পেয়ার করতে আর কি। আর আমরা জানি কম্পেয়ারের ক্ষেত্রে সাধারণত এখানে কি নিতে হয় একটু দেখেন তো। এটা অগ্রণী ব্যাংকের একটা প্রশ্ন, এই প্রশ্নটা একটা অগ্রণী ব্যাংকের প্রশ্ন, সব একটু দেখেন এখানে কি হতে পারে, অগ্রণী ব্যাংকের এই প্রশ্নের অ্যান্সার কি হতে পারে একটু দেখেন, ঠিক আছে। দেখেন এস কিন্তু শুধু শুধু খালি খালি বসে না, আবার এই অ্যাডজেক্টিভের পরে এস হয় আগে একটা এস ডট এস অথবা সো ডট এস, এভাবে এস হতে পারে। সো এখানে সিও নেওয়া যাচ্ছে না, আবার এই এস শুধু আগে বসে না, এখানে পরেও একটা এস হয়, ঠিক আছে। সো বিও নেওয়া যাবে না, এখানে এস ডট এস আছে, এই কারণে এই বাক্যটির অ্যান্সার হলো কোনটা, ডি। হ্যাঁ, থ্যাংক ইউ, আপনারা যারা কমেন্ট করছেন ধন্যবাদ। তাহলে আমরা একটু আরো কিছু প্রশ্ন একটু এখান থেকে দেখাতে চাই, আর টাইমও যেহেতু আমাদের মোটামুটি শর্ট, সো আমরা একটু দ্রুত করতে হবে, ঠিক আছে। কারণ আমরা প্রথমে একবার লাইভে এসেছিলাম, কিন্তু নেটওয়ার্কের কারণে কি সেটা অনেকক্ষণ ধরে রাখতে পারি নাই। হ্যাঁ, এইবার আমরা যে প্রশ্নটি সলভ করবো এটা হলো ডাচ বাংলা ব্যাংকের একটা প্রশ্ন, একটু দেখেন। হ্যাঁ, এই যে দেখেন, এ নাম্বার অফ ড্যাশ স্টুডেন্টস জয়েন টু ফ্রম দ্য ড্যাশ ক্লাব হকি ফ্যান্স, ঠিক আছে। আমাদের এখানে প্রশ্নটা হলো এই যে এখানকার যে প্রথম যে প্রশ্নটি আছে, এই 3 নাম্বার প্রশ্নটির অ্যান্সার কি হতে পারে একটু দেখেন সবাই। 3 নাম্বার প্রশ্নের অ্যান্সার সবাই কাইন্ডলি একটু জানাবেন যে 3 নাম্বার প্রশ্নটির অ্যান্সার কি হতে পারে। এখানকার 3 নাম্বার প্রশ্নের অ্যান্সারটি কি হতে পারে একটু দেখেন তো সবাই ভাই। 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে? হ্যাঁ, দেখেন এই যে বাক্যটি একটু এখানে আছে দেখেন, বলছে এ নাম্বার অফ স্টুডেন্ট ড্যাশ জয়েন ড্যাশ ড্যাশ। এখন আমার প্রথম প্রশ্ন, এ নাম্বার অফ, শুনেন এই নাম্বার অফ এর পর নাউন প্রোনাউনটা হয় প্লুরাল, ভার্বটা হয় প্লুরাল, ব্যাপারটা একটু বুঝতে হবে ভাই। আমরা জানি ইচ এভরিবডি মানে ইচ অফ, দ্য নাম্বার অফ, ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ, এই অফবাচক শব্দগুলোর পর নাউন প্রোনাউনটা হয় প্লুরাল কিন্তু ভার্বটা সিঙ্গুলার। বাট যদি কখনো কোনো জায়গায় আপনারা এই নাম্বার অফ কথাটা পান, যদি কখনো কোনো জায়গায় কি পান, এই নাম্বার অফ কথাটা পান, এই নাম্বার অফ এর পর নাউন প্রোনাউনটি হলো প্লুরাল, কিন্তু ভার্বটা কিন্তু কি লাগবে, প্লুরাল। দেখেন এটা সিঙ্গুলার, এটা কেটে দিলাম, এটা সিঙ্গুলার, এটা কেটে দিলাম নাকি। আপনি জানেন এই আর এর পর সাধারণত কিন্তু ভার্ব প্লাস আইএনজি হয়, বাক্যটা যদি অ্যাক্টিভ হয় ভার্ব প্লাস আইএনজি হয়, যদি হয় প্যাসিভ তখন হলো বি3, ঠিক না। সো বাক্যটা এখানে অ্যাক্টিভ হইতে আছে, সো অ্যান্সার হলো কোনটা, বি। এখানে অ্যান্সার কোনটা, বি। এই দেখেন হ্যাভের পর ভার্ব কোন ফর্ম আছে, বি3 আছে, হ্যাভ জয়েন্ট। আশা করি আমরা এতটুকু বোঝাতে পেরেছি। যারা আছেন কাইন্ডলি একটু ক্লাসটি শেয়ার এবং মেনশন করে দেন প্লিজ। আমরা যারা যারা লাইভে আছি সবাই একটু ক্লাসটি শেয়ার এবং মেনশন করে দিব। ওকে, তাহলে আমি আমার একটা তথ্য জানিয়ে রেখে আপনাদেরকে আজকে যে জিনিসগুলোর উপর আমরা আলোকপাত করতেছি, এই জিনিসের উপর আগামীকালকে একটা পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষা যারা ভালো করবেন তারা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট, মানে অ্যামাউন্ট ছাড়ে কি আপনারা চাইলে ভর্তি হতে পারবেন, ঠিক আছে। সো এটা আপনাদের জন্য একটা অপরচুনিটিও বলা চলে। দেখেন এখানে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের একটা প্রশ্ন, নেইদার শারমিন নর হার ফ্রেন্ড ড্যাশ প্রেজেন্ট। হ্যাঁ, এখানে
এটা প্রেজেন্ট কথাটা বলা আছে, আমি একটু দাগ দিয়ে রাখি, এটা প্রেজেন্ট কথাটা বলা আছে। লাস্ট মিটিং এখানে প্রেজেন্ট কথাটা লিখে দিচ্ছি, প্রেজেন্ট। বলা হয়েছে নেইদার শারমিন নর হার ফ্রেন্ড প্রেজেন্ট লাস্ট উইক, মানে শারমিনও না তার বন্ধু না কেউ গত সপ্তাহে উপস্থিত ছিল না আর কি, ঠিক আছে। তো এই জায়গাটা আছে, এটা ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংকের একটা প্রশ্ন, অফিসার পদে 2014 সালে একটা প্রশ্ন। সবাই বাক্যটি একটু দেখবেন এবং এই বাক্যের অ্যান্সারটা কি হতে পারে একটু দেখেন তো সবাই ভাই। এখানকার তথ্যগুলো একটু দেখাতে চাই এবং আমি এটা পুরো জিনিসটা অ্যাড্রেস করবো এবং এটা ব্যাকড্রপটা আমি দেখাতে চাই আপনাদেরকে, যদি আপনারা চান আর কি, ঠিক আছে। হ্যাঁ, দেখি সবাই সবার মতো একটু অ্যান্সার করবার ট্রাই করেন। দেখেন ভাই, যদি কখনো কোনো বাক্যে আপনারা এইরকমের কোনো তথ্য পান, যদি যে আইদার ডট ডট অর পান, যদি কখনো কোনো বাক্যে আইদার ডট ডট অর পান, এই নেইদার ডট ডট নর পান, নট অনলি ডট ডট বাট অলসো পান, নট অনলি ডট ডট বাট অলসো পান, ঠিক আছে। এক্ষেত্রে ভাইয়া এই যদি কখনো কোনো বাক্যে এই রকমের কোঅর্ডিনেটিং কনজাংশন পান, ওই বাক্যের ভার্ব বসাতে হয় শূন্য স্থানের কাছের সাবজেক্ট অনুসারে। কিসের কাছের সাবজেক্ট অনুসারে? শূন্য স্থানের কাছের সাবজেক্ট অনুসারে ভার্বটা বসাতে হয়। কিসের কাছের সাবজেক্ট অনুসারে? শূন্য স্থানের কাছের সাবজেক্ট অনুসারে। দেখেন এই দেখেন এখানে নেইদার আছে নর আছে, এটা যদি হয় শূন্য স্থান রে ভাই, শূন্য স্থানের কাছের সাবজেক্টটাকে হার ফ্রেন্ড না? দেখেন হার ফ্রেন্ড মানে কয়টা মানুষ? একটা লোক। হার ফ্রেন্ড মানে কয়টা বন্ধু? একটা মানুষ, একটা বন্ধু। দেখেন ওয়ার হলো প্লুরাল, এটা কেটে দিলাম। হ্যাভ হলো প্লুরাল, এটা কেটে দিলাম। এখন এখানে ইজ এ সিঙ্গুলার, ওয়াজ এ সিঙ্গুলার। কিন্তু ভাই এখানে দেখেন একটা ইন্ডিকেটর আছে লাস্ট উইক। লাস্ট উইক মানে সিম্পল পাস্ট টেন্স, এই কারণে এখানে ইজ নেওয়া যাবে না। লাস্ট উইক মানে কি? সিম্পল পাস্ট টেন্স, এই কারণে এখানে ইজ নেওয়া যাবে না। আমরা কি এতটুকু বুঝাতে পেরেছি? দেখেন ভাই, আপনারা কি এতটুকু বুঝতে পারছেন? আমরা এখন 32 আছি, আপনারা যদি দুজনকে করে মেনশন করেন আমরা কিন্তু মোটামুটি 90-তে চলে যেতে পারি, ঠিক আছে। সো কাইন্ডলি ক্লাসটি একটু শেয়ার এবং মেনশন করে দেন প্লিজ। সবাই কাইন্ডলি ক্লাসটি শেয়ার এবং মেনশন করে দিবেন। আর এই প্রশ্নটা কি আপনারা সবাই বুঝতে পেরেছেন? আমরা কি এতটুকু অ্যাড্রেস করতে পেরেছি? ওকে ফাইন। তাহলে আমি পরবর্তী স্লাইড মানে পরবর্তী যে লেকচারটি সেখানে একটু আসতে চাই, সেটা হলো 6। দেখেন এই যে বাংলাদেশ ব্যাংকের একটা প্রশ্ন, এটা বলছে উই শুড নেভার, দেখেন এখানে কি বলছে, ওকে দেখেন এই যে জায়গাটা আছে এখানে ইফ এর পরে ইউ আছে। হ্যাঁ, বলছে উই উড নেভার হ্যাভ হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, আমরা কখনো অ্যাক্সিডেন্ট করতাম না, ইফ যদি গাড়িটা কি বলছে বাস যদি বা কারটি যদি খুব দ্রুত না চলতো তাহলে আমরা কখনো অ্যাক্সিডেন্ট করতাম না। এখন এই যে বাক্যটা আছে যে 13, এটা হলো বাংলাদেশ ব্যাংকের সিও পদে 2011 সালে একটা প্রশ্ন। দেখেন তো এটা কি হতে পারে, এবং এটা কন্ডিশনাল একটা প্রশ্ন। দেখেন তো ভাই এই বাক্যটার অ্যান্সার কি হতে পারে? হ্যাঁ, আশারাজ। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সবাই কাইন্ডলি ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দেন প্লিজ। আমরা সবাই ক্লাসটি ফ্রেন্ডদেরকে শেয়ার এবং মেনশন করে দিব। হ্যাঁ হ্যাঁ একটু দ্রুত দেখেন। এখানে দেখেন আমরা জানি থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা হলো এই ইফ যুক্ত বাক্যটি যদি পাস্ট পারফেক্ট হয়, যদি ইফ যুক্ত বাক্যটি পাস্ট পারফেক্ট হয় রে ভাই, তার পরবর্তী অংশটুকু হয় সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভিতরি ফর্ম। দেখেন এখানে কি আছে, এই উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভিতরি ফর্ম দেওয়া আছে। তার মানে এখানে ফলাফলটা দেওয়া আছে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভিতরি ফর্ম কি আপনার এখানে দিয়ে রাখছে। বের করতে হবে কি? তাহলে বের করতে হবে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। কি বের করতে হবে ভাইয়ারে? এখানে বের করতে হবে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। আর আপনারা জানেন
পাস্ট পারফেক্ট মানে হলো হেড প্লাস বি থ্রি। পাস্ট পারফেক্ট মানে কি হেড প্লাস বি থ্রি। তাহলে দেখেন এখানে কি হেড প্লাস বি থ্রি আছে, 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 নাই। এ কারণে এই প্রশ্নের অ্যান্সার হলো ই। এই দেখেন হেড প্লাস বি থ্রি আছে। বলা হয়েছে যে আমরা কখনোই অ্যাক্সিডেন্ট করতাম না যদি গাড়ি কি অতি দ্রুত বা অনেক দূরে, অনেক দ্রুত না চলতো আর কি, ঠিক আছে, অনেক জোরে ড্রাইভ করার কারণে কি মূলত অ্যাক্সিডেন্টটা এখানে হয়েছে। ওকে, তাহলে আমরা আরো একটা একটু সামনে যেতে চাই, আর একটা প্রশ্ন একটু দেখাতে চাই এখান থেকে। এখানে প্যাসেজ দেওয়া আছে। দেখেন এই যে প্রশ্নটা একটু এখানে আছে, দেখেন আমরা একটা প্রশ্ন এখান থেকে দেখাতে চাই। এটা কিছুটা প্রিপজিশন বেসড, আবার কিছুটা কি রাইট ফর্ম অফ ভার্ব বেসড। ওকে, দেখেন আমরা এই যে 6 নম্বর প্রশ্ন একটু দেখাতে চাই, এটা হলো মেঘনা ব্যাংকের অফিসার পদে আসছে। এই প্রশ্নটা আমি একটু অ্যাড্রেস করতে চাই, সবাই একটু এই প্রশ্নটা একটু দেখেন সবাই। 6 নম্বর প্রশ্ন একটু দেখবেন। 6, ইচ অফ দ্য স্টুডেন্টস হু ফিল্ড আউট অ্যাডমিশন ফ্রম ড্যাশ টেস্ট। এবং এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ইভিনিং মানে এমবি দাস একটা প্রশ্ন, এটা ঢাকা ইউনিভার্সিটির আইবি এর এমবি দাস একটা প্রশ্ন কিন্তু। এবং একইভাবে এটা কোথায় মেঘনা ব্যাংকের অফিসার আসছে। একটু সবাই কাইন্ডলি একটু কমেন্ট করবেন প্লিজ দ্রুত। হ্যাঁ, জাকির ভাই লিখেছেন অনেকদিন পর তার সাথে দেখা হলো, হ্যাঁ থ্যাংক ইউ ভাই। তাহলে দেখেন এখানে দেখেন একটু আগে বলছি যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসাবে ওয়ান অফ, দ্য নাম্বার অফ, আইদার অফ, নাইদার অফ, ইচ অফ থাকে, ওই বাক্যের ভার্বটা সবসময় কি হবে, সিঙ্গুলার হবে। যদি কখনো কোনো একটা বাক্যের সাবজেক্ট হিসাবে ওয়ান অফ, দ্য নাম্বার অফ, আইদার অফ, নাইদার অফ, ইচ অফ থাকে, ওই বাক্যের ভার্বটা আজীবন কি হবে, সিঙ্গুলার হবে। এই কারণে ভাই এখানে হ্যাভ কি সিঙ্গুলার, ভাই হ্যাভ হলো প্লুরাল, এটা কেটে দিলাম, আর হলো প্লুরাল, এটা কেটে দিলাম। দেখেন আপনার কিন্তু কোশ্চেনের অ্যাপ্লিকেশনটা জানাটা জরুরি। এখন এখানে দেখেন এটাও সিঙ্গুলার আছে, এটাও সিঙ্গুলার আছে, কিন্তু ভাইয়া অ্যাপেয়ার এমন একটা শব্দ, এই অ্যাপেয়ারের সাথে আজীবন কি হয়, নিতে হয় অ্যাপেয়ার অ্যাড গ্রহণ করতে হয়। অ্যাপেয়ার কি হয়, অ্যাড অর্থ দৃষ্টিগোচর হওয়া, ঠিক আছে। সো অ্যাপেয়ার যেহেতু অ্যাড গ্রহণ করে, এই কারণে অ্যাপেয়ারের সাথে আপনারা কি অবশ্যই অ্যাড এখানে নিতেই হবে। আশা করছি আমি এখানে এতটুকু বুঝাতে পেরেছি। যদি আমরা এখানে এতটুকু বুঝাতে পারি, আমি টেন্স রিলেটেড আরো একটা প্রশ্ন একটু দেখাতে চাই, বা একটু সাথে যেতে চাই। সাথে কি আছে দেখি, একটু দেখি। আমরা তাহলে পরবর্তী লেকচার অর্থাৎ 7 কি আছে সেটা একটু দেখাতে চাই। এখানে বলছে পার্টিসিপল জিরানি ইনফিনিটিভ। তাহলে আমরা এখান থেকে একটা প্রশ্ন অ্যাড্রেস করতে চাই আপনাদের কাছে। দেখেন এই যে প্রশ্নটা ভাই, আমরা একটা কঠিন প্রশ্ন শিখবো আজকে, এবং এটার পুরো নিয়মটা আমি ট্রাই করবো ডিসকাস করতে। শুনেন, আচ্ছা সবাই দেখেন তো এখানে যে 5 নম্বর প্রশ্নটি কি হতে পারে, 5, এটা জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপলের প্রশ্ন, ঠিক আছে। এখানে দেখেন তো ভাই 5 নম্বর প্রশ্নটি কি হতে পারে, 5 নম্বর প্রশ্নটি এখানে কি হতে পারে, সবাই একটু দেখেন তো ভাই। কোশ্চেন নাম্বার 5 কি হতে পারে, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু। হ্যাঁ দেখেন তো এটা কি হতে পারে ভাই, এটা কি জিরান নাকি প্রেজেন্ট পার্টিসিপল, একটু বলেন এই প্রশ্নটা কি জিরান না প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ হয়েছে।
একটু দ্রুত করতে হবে ভাই, একটু দেখেন এখানে বলছে দা ওল্ড ম্যান হ্যাজ ওয়াকিং অফ দ্য স্টিক। এখন আমার প্রশ্ন হলো ভাই, এই যে ওয়াকিং, এই লাঠি কি হাঁটতে পারে? স্টিক কি ওয়াকিং করতে পারে ভাই? স্টিক কিন্তু ওয়াকিং করতে পারে কিনা একটু সবাই কমেন্টে জানান। এই স্ট্রিট, রাস্তা কি ওয়াকিং করতে পারে? এখানে লাঠি কি ওয়াকিং করতে পারে, বা এখানে রাস্তা কি ওয়াকিং করতে পারে কিনা একটু কমেন্টে জানান। আমার প্রশ্ন হলো, লাঠি এবং রাস্তা এই দুইটা কি এই ভার্ব প্লাস আইএনজির কাজটা কি করতে পারে কিনা একটু সবাই কাইন্ডলি কমেন্টে জানান। ভাই আরে, ভার্ব প্লাস আইএনজি এবং নাউন যদি কখনো কোনো বাক্যে পাশাপাশি থাকে, সেক্ষেত্রে আপনার কাজ হলো মিলাবেন যে এই নাউনটা কি এই ভার্ব প্লাস আইএনজির কাজটা করতে পারে কিনা। স্ট্রিট কিন্তু ওয়াকিং করতে পারে না, এখানে স্ট্রিক লাঠিও কিন্তু ওয়াকিং করতে পারে না। যেহেতু পারে না এই জন্য জিরান্ড, যেহেতু পারে না এই কারণে এটা কি হবে জিরান্ড, যেহেতু পারে না এই কারণে এখানে অ্যান্সার হলো জিরান্ড। আশা করি এতটুকু বুঝাতে পেরেছি। এটা একটা খুবই জটিল প্রশ্ন, এবং আমরা সাধারণত কি জানি, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে প্রেজেন্ট পার্টিসিপল। আপনারা পরীক্ষা হলে কিন্তু কি এটাকে প্রেজেন্ট পার্টিসিপল দাগান আর কি, ঠিক আছে। কিন্তু এখানকার যে হ্যাক্স, এটা ব্যাংক এবং বিসিএস এর মতো জায়গাতে আসলে আপনি একেবারে খুব ভালো করে এটার বিস্তারিত আমরা সেখানে ডিসকাস করি, ঠিক আছে। সো আসলে মানে আজকে আমার আলোচনা এতটুকুই। তো আমি তাহলে পরবর্তী লেকচার শিটে একটু আসতে চাই। আটে কি আছে একটু দেখাই। আটে আছে নাম্বার, জেন্ডার, লট অফ থিংস। আমি এখান থেকেও একটা প্রশ্ন একটু দেখাতে চাই, যেহেতু আপনারা মানে অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন। তো একটা দুইটা প্রশ্ন আসলে আমি অ্যাড্রেস করতেই চাই। এটা খুবই ছোট, হ্যাঁ। আচ্ছা তাহলে এই নাম্বার জেন্ডার প্রশ্নগুলো খুবই ছোট। আমরা নয় গেলাম। নয় কি আছে দেখেন, ভয়েস নারেশন আছে। আমরা একটা ভয়েস দেখাতে চাই। ভয়েস ব্যাংকে কি 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 প্রশ্ন সেটা দেখাই। এবং ভয়েস নারেশন থেকে মানে পরীক্ষায় প্রশ্ন থাকবে, কিছু করার নাই। আমি এখান থেকে দুটি প্রশ্ন দেখাতে চাই, যদি আপনারা যদি চান। আমরা ভয়েস নারেশন থেকে কি মিনিমাম দুটি প্রশ্ন দেখাতে চাই। আমরা উত্তরা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার একটা প্রশ্ন এখানে দেখেন পাইছি। দেখি তো বাক্যটা একটু সবাই সলভ করবেন। এই যে বাক্যটা আছে 2 নম্বর কোশ্চেন একটু দেখেন। কোশ্চেন নাম্বার 2, হু টট ইউ ইংলিশ, মানে আপনাকে আসলে কে ইংরেজি শেখাইছে আর কি। আমরা বলি না যে তোমার ইংরেজি আসলে কে শেখাইছে। তো এটা এরকম একটা প্রশ্ন। সবাই বাক্যটা একটু দেখেন। আমরা প্রত্যেকে বাক্যটি একটু দেখার ট্রাই করব, প্রত্যেকে বাক্যটি একটু দেখবো। দেখেন এই বাক্যের অ্যান্সারটা কি হতে পারে একটু দেখেন, শুনেন। এটা একটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, এটা একটা কি সেন্টেন্স, ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। আর এই ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি কখনো কোনো বাক্যে হু থাকে, হু থাকলে কি পড়াতে হয় বলেন তো? বাইরে হু থাকলে বাই হোম ভরতে, এখানে বাই হোম নাই, বাই হোম নাই, কেটে দেন, কেটে দিলাম। এখন আমি এতটুকু পর্যন্ত বসায় ফেলছি। বাক্যটা যেহেতু ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে শুরু হয় প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর হলো সাবজেক্ট, তারপর হলো মেইন ভার্ব, তারপর বাকি অংশ প্লাস প্রশ্নবোধক সাইন। এখন ঘরটা হলো অক্সিলারি ভার্বের। দেখেন এখানেও অক্সিলারি ভার্ব আছে, এখানেও কিন্তু অক্সিলারি ভার্ব আছে। কিন্তু আমার প্রশ্ন দেখেন, এই যে টিচ, টিচের পাস্ট মনো টথ, বাক্যটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স, আমরা সবাই জানি যে পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে বসে ওয়াজ আর কি হয়। পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে কি বসে? ওয়াজ এবং ওয়ার। ওয়াজ হলো সিঙ্গুলার এবং ওয়ার হলো কি প্লুরাল। ওয়াজ হলো সিঙ্গুলার এবং ওয়ার হলো কি প্লুরাল। তার মানে এখানে ইজ কিন্তু কোনোভাবেই জায়গা দেওয়া যাবে না, ইজটা কেটে দিলাম। এ কারণে এই বাক্যটির অ্যান্সার হলো কোনটা? এ। এ কারণে এই সেন্টেন্সের অ্যান্সার কি হবে? এ। ভূ থাকলে বাই হোম, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্বের বি3, তারপর অবজেক্টে বসাই দিয়েছেন। আশা করি আমি এতটুকু বুঝাতে পেরেছি। এবং আমি একটু জানিয়ে রাখতে চাই যে ফোকাস রাইটিং এবং ট্রান্সলেশন, যেটা মানে ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমানে অংশ এবং সবচেয়ে মাদার অর্গান যাকে বলা হয়। ফোকাস রাইটিং এর ক্ষেত্রে মানে কিছু রাইটিং কিছু টেকনিক আছে, এসে রাইটিং এর ব্যাপার আছে, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, আর্গুমেন্ট রাইটিং, ট্রান্সলেশন, তারপর হলো রিডিং কম্প্রিহেনশন, প্রিসাইজ রাইটিং, লেটার এন্ড রিপোর্ট রাইটিং এন্ড ব্যাংকিং এন্ড ফাইন্যান্সিয়াল টেকনোলজি, ঠিক আছে, লট অফ থিংস। তো এই যে ফোকাস রাইটিং এর যে ব্যাপারগুলো যেখানে আছে, এবং
ট্রান্সলেশনের ক্ষেত্রে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি আছে। সো এই জিনিসগুলোর জন্য মোটামুটি আমরা 15টির মতো ক্লাস নিব, আর এই 15টি ক্লাসের মধ্যে কি আপনাকে আমরা প্রিপেয়ার করে দেবো রিটেনের জন্য, যেন কি আপনি একটা গোছানো প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসতে পারেন। আর আরো একটা কথা বলতে চাই, আপনারা জানেন মানে ব্যাংকের ক্ষেত্রে প্রিলিমিনারির কিন্তু 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যেই রিটেন পরীক্ষাটা হয়। এই কারণে ব্যাংকের ক্ষেত্রে আগে প্রিলি রিটেন একসাথে কিন্তু প্রিপারেশনটা নিতে হয়। So, যারা যারা নিজেকে একজন ব্যাংকার হিসেবে আত্মনিয়োগ করতে চান, তিনি অবশ্যই কি প্রিলি রিটেনের কথা একসাথে মাথায় রেখেই ভর্তি হবেন, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই, সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস।